হ্যালো স্টুডেন্টস, বায়োবিদ্যার আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমরা দেখো অভিব্যক্তি অর্থাৎ জীবন কিভাবে উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে জানব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা কি জানি যে আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেই সময়কাল আর বর্তমান সময়কালের মধ্যে অনেকটাই তফাৎ আছে। আজকে যেমন আমরা পৃথিবীতে কি দেখতে পাই, বিভিন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদের সমাহার, কিন্তু পৃথিবী যখন প্রথম তৈরি হয়েছিল এই সমস্ত কিন্তু কিছুই ছিল না। তাহলে আজকের যে পৃথিবী অর্থাৎ আজকের এই বাসযোগ্য পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যে পৃথিবী, সেই পৃথিবীর কিভাবে সৃষ্টি হলো সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো, বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ এসছে আমাদের জৈব অভিব্যক্তির বিষয়ে, অর্থাৎ পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছে সেই বিষয়ে বিভিন্ন মতবাদ আমরা পেয়েছি। মোটামুটি এই 5 ভাগে আমরা কিন্তু মতবাদগুলোকে ভাগ করতে পারি। দেখো, প্রথম মতবাদ কি আছে? স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব। এই তত্ত্বে কি বলা হয়েছিল না, এই যে জীব রয়েছে সেই সমস্ত জীবগুলোর উৎপত্তি হচ্ছে কি না কোনো একটি পচনশীল বস্তু থেকে। তবে লুই পাস্তুর কিন্তু এই তত্ত্বকে একদমই মান্যতা দেয়নি। আচ্ছা, দ্বিতীয় দেখো আমি লিখেছি কি, ভিন্ন গ্রহ থেকে আবির্ভাব তত্ত্ব। এমন ধারণা করা হয়েছিল একটা সময় যে অন্য কোনো গ্রহ থেকে আমাদের পৃথিবীতে প্রথম বিভিন্ন যে এলিয়েনের কথা আমরা বলে থাকি, সেই এলিয়েনরা আমাদের পৃথিবীতে এসে আশ্রয় নিয়েছিল এবং তারপর থেকেই কিন্তু যে অন্যান্য প্রাণী জগৎ সেগুলোকে সৃষ্টি করেছিল। এই তত্ত্বটাও কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীকালে খারিজ করে দেন। 3 নম্বর তত্ত্ব হিসেবে দেখো কি লেখা আছে, ভাইরাস তত্ত্ব। এই ভাইরাসকে দেখবে জীব এবং জ্বরের যে মধ্যবর্তী অংশ, সেই মধ্যবর্তী অংশ হিসেবে ধরা হয়। অর্থাৎ এই ভাইরাসের মধ্যে দেখবে জীবের বৈশিষ্ট্য আছে, জড়বস্তুরও কিন্তু বৈশিষ্ট্য আছে। এই কারণে বিভিন্ন বিজ্ঞানীগণ মনে করেছেন যে কিনা এই ভাইরাস থেকেই কিন্তু আমাদের প্রাণী জগৎ ও উদ্ভিদ জগতের সৃষ্টি হয়েছে। 4 নম্বর মতবাদ রয়েছে কি, দেখো সায়ানোজেন মতবাদ। এই সায়ানোজেন মতবাদে দেখবে বিজ্ঞানী ফ্রোজার কি বলছে না, প্রথমে কার্বন এবং নাইট্রোজেন এগুলো মিলিত হয়ে কি না একটা প্রোটোপ্লাজমের সৃষ্টি করে। এই প্রোটোপ্লাজম থেকেই আমাদের সমগ্র যে জীবজগৎ রয়েছে সেই জীবজগৎ ধীরে ধীরে তৈরি হয়। 5 নম্বর মতবাদ দেখো জৈব রাসায়নিক তত্ত্ব। এবং এই 5টা তত্ত্বের মধ্যে সর্বাপেক্ষা উন্নত এবং সর্বাপেক্ষ গ্রহণযোগ্য কিন্তু এই মতবাদটা, অর্থাৎ জৈব রাসায়নিক তত্ত্ব। এই মতবাদ দেখবে বিজ্ঞানী হ্যালডেন এবং বিজ্ঞানী ওপারিন, যেটা তোমরা দেখবে ক্লাস 9-এ পড়ে এসেছো অলরেডি, সেই বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন কিন্তু এই মতবাদের প্রবক্তা। এই মতবাদে কি বলা হয়েছে? এই মতবাদে বলা হয়েছে প্রথমে যে যৌগগুলো, প্রথমে যে মৌলগুলো পৃথিবীতে ছিল সেই সমস্ত মৌলগুলো অর্থাৎ কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প, এরা পরস্পর মিলিত হয়ে কি করেছিল না বিভিন্ন জৈব যৌগ তৈরি করেছিল। সেই জৈব যৌগগুলোই কি না ধীরে ধীরে শীতল হতে শুরু করে এবং বর্তমানে যে মুক্ত অক্সিজেন রয়েছে পরিবেশে, সেই অক্সিজেনের উপস্থিতি আসে। আস্তে আস্তে কি হয় না পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে। এখানে দেখবে তোমরা কোয়াসারভেট মডেল পেয়েছিলে, মাইক্রোস্ফিয়ার মডেল পেয়েছিলে। এগুলো নিয়ে আমি আর বিশদে আলোচনা করলাম না, কারণ এটা তোমরা অলরেডি 9-এ পড়ে এসেছো। যদিও যদি বা এর বিশদ আলোচনা লাগে তোমরা আমাকে বলবে, আমি অবশ্যই এর পরে কোনো একটা ভিডিওতে
এর বিশদ আলোচনা করব। এই 5টা মতবাদের ওপরে ভিত্তি করেই কিন্তু আমাদের পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছে বলে ধরা হয়। তবে এই প্রথম যে 4টে মতবাদ আছে, এই মতবাদটাকে বিজ্ঞানীরা পরবর্তীকালে নস্যাৎ করেন এবং কেবলমাত্র এই জৈব রাসায়নিক তত্ত্ব সেটাকেই কিন্তু বিজ্ঞানীরা মান্যতা দিয়েছিল। দেখো, পাশে একটা ছবি আঁকা রয়েছে। এই ছবিটা হচ্ছে মিলার ও উরের পরীক্ষার যে ছবি, সেই ছবিটা। বিজ্ঞানী মিলার এবং বিজ্ঞানী উরে কি করেছিলেন না, ওপারিন এবং হ্যালডেনের যে মতবাদ, সেই মতবাদটাকে পরীক্ষা করেছিলেন। স্বাভাবিকভাবেই দেখো, বিজ্ঞানীরা যখন কোনো না কোনো একটা মতবাদ দেয়, স্বাভাবিকভাবেই অন্য বিজ্ঞানীরা মানতে সেটা নারাজ থাকে এবং এর ফলে তারা দেখবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে থাকে যে আদৌ ওই বিজ্ঞানীর দেওয়া তত্ত্বটা সঠিক কি ভুল। সেরকমই বিজ্ঞানী মিলার এবং বিজ্ঞানী উরে কি করেছিল না, জৈব রাসায়নিক তত্ত্বের যে মতবাদটা রয়েছে সেই মতবাদের পরীক্ষা করেছিল। এই হচ্ছে তার ছবি। মিলার ও উরের পরীক্ষায় কি দেখা গেছে না, তারা কি করেছিল, একটি গ্যাস জারের মধ্যে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন 2:2:1 অনুপাতে মিশিয়ে জলীয় বাষ্পর মধ্যে চালনা করেছিল এবং এর মধ্যে কি করেছিল, তড়িৎ স্ফুলিঙ্গ প্রয়োগ করেছিল। এই তড়িৎ স্ফুলিঙ্গ প্রায় 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পৃথিবী যখন তৈরি হয়েছিল, পৃথিবীতে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রায় কিন্তু এনারা এখানেও প্রয়োগ করেছিলেন। আচ্ছা, তারা কি দেখলেন, বেশ কয়েক সপ্তাহ ধরে তারা পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে তারা দেখলেন এই যে 14টা, দেখো আমি লিস্ট দিয়ে দিয়েছি, গ্লাইসিন এ, গ্লাইকোলিক অ্যাসিড, সেরিসিন, অ্যালানিন এ, ল্যাকটিক অ্যাসিড, এন মিথাইল অ্যালানিন, আলফা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, প্রপিউনিক অ্যাসিড এবং ইউরিয়া। এই 14খানা জৈব যৌগ তারা কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছিল এবং এই পরীক্ষাটা কিন্তু তারা টানা 1 সপ্তাহ ধরে করেছিলেন। এরপরেও বিজ্ঞানী উড়ে কি করেছিল দেখবে না, অ্যাডিনিন, অর্থাৎ আমরা পড়ে এসেছি ডিএনএর অন্যতম একটা উপাদান হচ্ছে অ্যাডিনিন, সেই অ্যাডিনিন তৈরি করতেও কিন্তু সক্ষম হয়েছিলেন এই পরীক্ষার মাধ্যমে। এবং তারা পরবর্তীকালে সিদ্ধান্তে আসেন যে ওপারিন এবং হ্যালডিন যে মতবাদটা দিয়েছিল সেই মতবাদটা কিন্তু সত্য মতবাদ, অর্থাৎ পৃথিবীর থেকে ধীরে ধীরে অর্থাৎ প্রাচীন পৃথিবী থেকে বর্তমান পৃথিবীতে যে সমস্ত প্রাণীর আবির্ভাব হয়েছিল সেটা সম্পূর্ণ কিন্তু জৈব রাসায়নিক মতবাদের ওপরে ভিত্তি করে। এবারে আমরা জানি অভিব্যক্তি কী এবং জীবনের সৃষ্টির যে ধাপগুলো বিজ্ঞানীরা দিয়েছেন সেগুলো একটু জেনে নিই। দেখো, অভিব্যক্তি কী না, এক প্রকার মন্থর প্রক্রিয়া এবং গতিশীল প্রক্রিয়া। তাহলে অভিব্যক্তির সংজ্ঞা হিসেবে যদি আমরা দেখি, যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় সরল জীব থেকে জটিল জীব তৈরি হয়, সেই পদ্ধতিকে আমরা বলবো অভিব্যক্তি। আবার আরেকবার বলে দিই, যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হওয়ার ঘটনা, তাকে আমরা অভিব্যক্তি বা এভলিউশন বলে থাকি। এবারে দেখো, এই অভিব্যক্তি অর্থাৎ জীবন সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন ধাপের বর্ণনা করেছেন। সেই ধাপগুলো কি? পৃথিবীর প্রাথমিক উষ্ণতা। পৃথিবী যখন তৈরি হয়েছিল
তার উষ্ণতা দেখো প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবং পৃথিবীতে কিন্তু বর্তমানে যেমন মুক্ত অক্সিজেন রয়েছে, প্রথম দিকে পৃথিবীর কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। বিভিন্ন মহাজাগতিক রশ্মি এবং কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, তবে এই অক্সিজেন কিন্তু মুক্ত অক্সিজেন নয়, ও নাইট্রোজেন যে মৌলগুলো ছিল সেগুলো কি না মিশতে থাকে মহাজাগতিক রশ্মিগুলোর সাথে এবং ক্রমশ পৃথিবী শীতল হতে শুরু করে। আস্তে আস্তে এই যে মৌলগুলো ছিল, এই মৌলগুলো কি করলো না বিভিন্ন যৌগ তৈরি করতে লাগলো। তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, এছাড়া বিভিন্ন জলীয় বাষ্প, বিভিন্ন সরল যৌগগুলো তারা গঠন করতে লাগলো। আবার এই সমস্ত যৌগগুলো এবং জলীয় বাষ্প তারা কি করলো না ঘনীভূত হয়ে বৃষ্টি তৈরি করলো। বৃষ্টি অর্থাৎ জল চলে এলো, জল অর্থাৎ সাগরের সৃষ্টি হলো এবং পৃথিবী কিন্তু আরও ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো এবং বর্তমান যে পরিস্থিতি পৃথিবী, সেই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে তৈরি হতে লাগলো। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি সাগরের সৃষ্টি করলো। তারপর কি করলো না সমুদ্রের জলের মধ্যে বিভিন্ন রকম জৈব বস্তুর কিন্তু উদ্ভব হতে লাগলো। যে জৈব বস্তুগুলো আমি একটু আগে দেবে যে 14খানা জৈব বস্তুর নাম আমি লিখিয়েছিলাম, সেই জৈব বস্তুগুলো একে একে তৈরি হতে লাগলো। এই জৈব বস্তুগুলো কি হচ্ছে পরস্পর মিলিত হয়ে কোয়াসার ভেট তৈরি করছে। এই কোয়াসার ভেট থেকে প্রোটোসেল আসবে, যেটাকে আমাদের প্রাথমিক কোষ বলা হয়। এই প্রোক্যারিওটিক এই প্রোটোসেল থেকে কি হবে না ইউক্যারিওটিক কোষ তৈরি হবে। এই ইউক্যারিওটিক কোষ ধীরে ধীরে প্রজনন ক্ষমতা নিয়ে বহুকোষী জীব তৈরি করবে এবং বহুকোষী জীব আস্তে আস্তে উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হতে শুরু করবে। আমরা যদি প্রাণী সম্প্রদায়কে দেখি তাহলে দেখবে প্রাণী সম্প্রদায়ের মধ্যে একদম প্রথমে কি তৈরি হয়েছিল না বিভিন্ন প্রকারের অমেরুদণ্ডী প্রাণীগুলো, যেগুলো জলে বসবাস করছে। তার সাথে সাথে জলের যে মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ মাছ চলে এলো। এই মাছ থেকে আস্তে আস্তে কি হচ্ছে ডাঙার যে প্রাণী অর্থাৎ উভচর, পুরোপুরি ডাঙার নয়, অর্ধেক জল অর্ধেক ডাঙা, এই যে প্রাণীগুলো রয়েছে সেই সমস্ত প্রাণীগুলো অর্থাৎ উভচর গোষ্ঠীর প্রাণীর উদ্ভব হলো। এই উভচর গোষ্ঠীর প্রাণীর পরে তৈরি হলো কি না সরীসৃপ, একদম সম্পূর্ণ ডাঙার প্রাণী, যেমন দেখবে সাপ। সেই সরীসৃপের পরে চলে এলো পাখি এবং সবশেষে কিন্তু স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব হয় এবং সর্বশেষে এই স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবার শেষে তৈরি হয় কিন্তু মানুষ। মানুষ দেখবে আজ থেকে প্রায় 10,000 বছর আগে কিন্তু এসেছে। উদ্ভিদগুলোর ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে দেখবে প্রথমে জলে বসবাসকারী যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে সেই সমস্ত উদ্ভিদগুলো এলো। তারপর দেখবে মশ জাতীয় যে উভচর উদ্ভিদগুলো রয়েছে অর্থাৎ জলে স্থলে উভয় জায়গাতে থাকে সেই সমস্ত উদ্ভিদগুলো এলো। তারপরে সম্পূর্ণরূপে ডাঙার উদ্ভিদ এলো এবং এই ডাঙার উদ্ভিদ কিন্তু ধীরে ধীরে ব্যক্তজীবী এবং গুপ্তজীবীতে ভাগ হতে শুরু করলো। এইভাবেই কিন্তু আমাদের পুরো প্রাণীজগৎ সৃষ্টি হয়েছে। আশা করছি তোমরা এই যে বিষয়টা আজকে পড়ালাম সেই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছ। যদি কোথাও কোনোরূপ অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই করে তোমরা কিন্তু জানাবে। তোমরা যদি আমাকে জানাও কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে সেই অসুবিধা কিন্তু আমি খুব সহজেই তোমাদের দূর করে দেব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তাহলে আজকের এই পর্যন্তই।